প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম বেশ কিছুদিন ধরে আমি একটু শিওর হতে চাই যে আমাদের শোটা আপনাদের সামনে গেছে কিনা। জি, আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই শোটিকে আপনারা শেয়ার করবেন। আহ, আমি যেটা বলতে যাচ্ছিলাম, বেশ কিছুদিন ধরেই ইউক্রেন সীমান্তে ট্যাঙ্ক, গোলন্দাজ, গোলাবারুদ, যুদ্ধ বিমান সহ সমরসজ্জায় সজ্জিত প্রায় 1 লাখ সেনা জড়ো করেছে রাশিয়া। ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলোর দাবি, কিয়েভে, ইউক্রেনের রাজধানী কিয়েভ আগ্রাসন চালানোর প্রস্তুতির অংশ হিসেবেই কিন্তু ক্রেমলিন, মানে রাশিয়ার থেকে সেনা সমাবেশ করা হয়েছে। তবে ক্রেমলিন সেই অভিযোগ অস্বীকার করে আসছে পর্যন্ত। এদিকে প্রায় 6 সপ্তাহ ধরে চলতে থাকা ইউক্রেন সংকট নিয়ে এ প্রথম গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য করেছেন পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের অজুহাত হিসেবেই একটি সংঘাতকে ব্যবহার করাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। সম্ভাব্য এই যুদ্ধ বারতায় কি হবে ইউরেশিয়ার অবস্থা, কি হবে সমগ্র দুনিয়া থেকে যার যার অবস্থানগত যে অবস্থান, সেই অবস্থানগত সমর্থন কি হবে, এখানে সবার উদ্দেশ্য কি, পুতিন কি চায়, অথবা যুক্তরাষ্ট্রের কেন আগ্রাসী অবস্থান, ন্যাটো আসলে কি চায়, অবশেষে আদৌ যুদ্ধ কি হবে, নাকি শুধুমাত্র যুদ্ধ যুদ্ধ হাঁক ঢাক, এই সকল বিষয়ের উপর আলোচনা যুক্ত হয়েছেন তিনজন জনপ্রিয় ব্যক্তিত্ব। জনাব রাশেদ আহমেদ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত, রয়েছেন পাবলিক স্পিকার ও গ্লোবাল ভয়েস খ্যাত ডক্টর সিনহা এম এ সাইদ, এবং ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি জনাব রাশেদ আহমেদ চৌধুরী আপনার কাছে যেতে চাচ্ছি, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। যেভাবে আমি শুরু করেছি, বলেছি, আপনি নিশ্চয়ই শুনেছেন। আপনার কাছ থেকে মতামত জানতে চাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি শুরু করছি ডক্টর মোহাম্মদ কলিমুল্লাহ স্যার, আপনাকে দিয়েই শুরু করছি। আহ, শুরু রাইট করার কথা ছিল রাইট রাশেদ চৌধুরীকে দিয়ে, কিন্তু আপনাকে দিয়ে শুরু করছি বিকজ আপনি মোটামুটি এই বিষয়টার উপরে একটা সূচনা বক্তব্য দেওয়ার পর আমি রাশেদ চৌধুরীর কাছ থেকে আপনার এই মতামতের উপরে খণ্ডন চাইব। উনি বলবেন পরবর্তীতে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি কিভাবে এটাকে মূল্যায়ন করবেন। বর্তমানে আদৌ কি যুদ্ধ অবস্থা বিরাজমান, সেখানে যুদ্ধ কি হবে, নাকি শুধুমাত্র হাঁক ঢাক অবস্থাতে আছে, এবং উদ্দেশ্যটা কি আসলে, যুক্তরাষ্ট্র কি চাচ্ছে এই এলাকাটাতে, আপনি একটু দয়া করে বলবেন, আমরা এরপর যাচ্ছি ওনাদের কাছে। ধন্যবাদ। আমাদের হিস্টোরিক্যাল একটা পার্সপেক্টিভে আমার মনে হয় পুরো বিষয়টা দেখা ভালো। আহ, আহ, মানে যেটাকে বলে মধ্যযুগের আগে আপনার এই অঞ্চলটা ইস্টার্ন অর্থোডক্সির ইনফ্লুয়েন্সে চলে আসে, অর্থাৎ অর্থোডক্স যে চার্চ তার সোয়েতে, এবং সেকেন্ড লার্জেস্ট কমিউনিটি ইউক্রাইনে হচ্ছে ইসলাম বা মুসলিম অ্যাডারেন্ট যারা, ইসলামের অ্যাডারেন্ট যারা, তারা। এবং প্রেসাইজলি যে এলাকাটা ক্রিমিয়া নামে পরিচিত, এটি রাশিয়ান ফেডারেশন কাইন্ড অফ অঙ্গীভূত করে ফেলেছে 2014-তে। এবং এই ক্রিমিয়ার 25% পিপল মুসলিম অরিজিনের, তাতার মুসলিম বলা যেতে পারে। ব্রডলি এই রিজিয়নে অটোমানদের একটা সংস্রব ছিল। এর পাশাপাশি সুন্নি ইসলাম এবং সুফি ইসলাম যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। যে খানাত ছিল বিফোর জারিস্ট পেনিট্রেশন, সেটাও পরবর্তীতে অটোমান প্রোটেক্টরেটে পরিণত হয় এবং ইভেনচুয়ালি মার্জড হয়ে যায় ইউএসএসআর, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকসে। এখন ইউক্রাইনের মুসলিম পপুলেশন পার্সেন্টেজ হচ্ছে 1.1%, আর নানান 67%-এর মতো ইস্টার্ন অর্থোডক্সির অ্যাডারেন্ট আছে, কিছু ইন্ডিজেনাস বিভিন্ন রকমের চার্চও আছে। তো যাই হোক, কম্পোজিশনটা অনেকটা এইরকম। এবং 2010 থেকে ইউক্রাইন নন অ্যালাইন্ড একটা পলিসি পার্সু করছে। তারা মোটামুটি বলেছে যে তারা ন্যাটোতে যোগ দেবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো এক্সপানশনিস্ট একটা পলিসি অ্যাডপ্ট করেছে। তারা ফর্মার সোভিয়েত রিপাবলিক্স যেগুলো স্বাধীন হয়েছে
তাদের বিশেষ করে ইউরোপে যে দেশগুলো আছে পূর্ব ইউরোপে সেগুলোকে ন্যাটোর বলে নিয়ে আসতে চায়। এবং আমাদের ভুলে গেলে চলবে না, ইউক্রেন হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন ইউরোপ ইন টার্মস অফ ল্যান্ডমাস আফটার রাশিয়ান ফেডারেশন। এবং সেই জন্যই এই দেশটির সাতটি দেশের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি আছে বা ল্যান্ড বর্ডার আছে, সঙ্গে আপনার সমুদ্র উপকূল আছে, ব্ল্যাক সি, আজর সি, এই দুটি সাগরের সঙ্গে। এবং আপনি জানেন যে বসফরাস প্রণালী দিয়ে ব্ল্যাক সি থেকে ভূমধ্যসাগরে পৌঁছানো যায়। এবং এই 2014-তে আপনার একটা মিনস্ক প্রটোকল ঐকমত্যে পৌঁছায় রাশিয়ান ফেডারেশন, ইউক্রেন এবং ওএসসি। এবং গত কদিন আগে নিরাপত্তা পরিষদে বৈঠক বসেছিল আমেরিকান ইনসিস্টেন্সে, এবং সেখানে এই বৈঠক আহ্বান যুক্তরাষ্ট্র করার পরে 10টি সদস্য রাষ্ট্র এই বৈঠকের সপক্ষে ভোট দেয়, 2টি রাষ্ট্র এর বিপক্ষে ভোট দেয় এবং 3টি রাষ্ট্র অ্যাবস্টেইন করে বা বিরত থাকে কোনো পক্ষ অবলম্বনে। এবং সেখানে চীনের পক্ষ থেকে যে বিষয়টির উপর এমফেসিস করা হয় সেটি হচ্ছে এই মিনস্ক প্রটোকল অনুযায়ী বর্তমান যে ক্রাইসিস সেটা সমাধান হওয়া জরুরি। এখন 14 সনে যেই প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল, এটা মূলত ডনবাস্ক যে রিজিয়ন, সেখানে রাশিয়ান সেপারেটিস্টরা খুব অ্যাক্টিভ হয়ে গিয়েছিল, এবং ক্রিমিয়ার মতো ইউক্রেনের এই অংশটিও যাতে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে একীভূত হয় সেই প্রক্রিয়ায় তারা যুক্ত ছিলেন, বিশেষ করে রাশিয়ান সিম্পাথাইজার যারা, এথনিক রাশিয়ান যারা। এবং ওএসসির মধ্যস্থতায় মূলত এই প্রটোকলে রিচ করা গিয়েছিল, এবং সেটি চায়না ধরে নিচ্ছে ক্যান বি এ স্টেপিং স্টোন। এখন আমাদের পুতিন সাহেব সম্প্রতি মুখ খুলেছেন, তিনি টুইট বার্তায় তাদের যে কনসার্নটা সেটা জানিয়েছেন যে এটা আমার ব্যাকইয়ার্ড ইউক্রেন, এবং মনে রাখতে হবে হিস্টোরিক্যালি আমার যে টেরিটরি তার অংশ ছিল এটি। তো সুতরাং এখানে এই হাজার হাজার মাইল দূর থেকে এসে আমেরিকা আমার ব্যাকইয়ার্ডে ছড়ি ঘোরাবে, সেটা তো কোনো অবস্থায় অ্যাকসেপ্টেবল না। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এই এন্ডে অর্থাৎ বাংলাদেশে বসে সবসময় পশ্চিমাদের চশমা দিয়ে দেখবার চেষ্টা করছি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডকে। এর বিপরীতে আপনার রাশিয়ান যে ভিউটা সেটা কিন্তু অনেকাংশে আমরা মিস করে গেছি। এটার জন্য খুব চমৎকার একটা ট্রেটাইজ আছে, নাম হচ্ছে মিত্রক্ষীণ আর্কাইভ। মিত্রক্ষীণ আর্কাইভ 2 খণ্ড বিশিষ্ট আপনার ট্রেটাইজ, যেই জায়গাটায় আমরা রাশিয়ান ভিউ অফ দ্য ওয়ার্ল্ড সেটা বুঝতে হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়। এবং এখানটা প্রতিটা দেশের উপরে পৃথিবীর তাদের কিন্তু রাশিয়ান যে ভিউটা, কিভাবে রাশিয়ার জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে সেই সব রিজন বা দেশকে দেখে থাকে সেটার বিশদ বর্ণনা আছে। এবং আমাদের মনে রাখতে হবে এই যে ন্যাটো এক্সপানশন, এবং এটা বেসিক্যালি আপনার স্নায়ুযুদ্ধ যেটি চলমান ছিল, কোল্ড ওয়ার, তারই ফসল। সুতরাং আফটার দ্য গ্লোরিয়াস রেভলিউশন ইন দ্য 90s, অর্থাৎ ডিসম্যান্টলিং অফ আয়রন কার্টন, বার্লিন ওয়াল ভেঙে যাওয়া এবং পূর্ব ইউরোপের পতন, ওয়ার্সভুক্ত দেশগুলো যেগুলো ছিল জোটে, তাদের পতনের মধ্য দিয়ে নতুন যে বিশ্ব বাস্তবতা তৈরি হয়েছে, সেইটা আমেরিকানরা বা তার নেতৃত্বাধীন মিত্ররা, আপনার ব্রিটেন, ফ্রান্স, তারা বা জার্মানি, তারা তাদের মতো করে ব্যাখ্যা করবার। কিন্তু স্যার এখানে কয়েকটা বিষয় এসছে, সেটা হলো যে রাশিয়া যদি আক্রমণ নাই চালায়, তারা বারবার বলে আসছে পুতিন যে আমরা কোনো ধরনের আক্রমণ করতে চাইনি, তাহলে সেখানে লক্ষাধিক সেনা সমাবেশ কেন করা হয়েছে? আর দ্বিতীয়ত হলো যে ন্যাটো, আপনি বলেছেন ন্যাটোর ইন্টারেস্ট যা দেখা যাচ্ছে, ন্যাটো গতকালকের যে আমরা স্টেটমেন্ট দেখলাম, তারা কোনো ধরনের
যে অস্ত্র সরবরাহ করবে না যদি যুদ্ধ লেগে যায়, এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছে। আবার পাশাপাশি অস্ত্র না, আমেরিকা তারা হুম, বুটস বুটস অন দ্য গ্রাউন্ড এনশিওর করবে না, অর্থাৎ তাদের সৈন্য সরাসরি ইউক্রেন সয়েলে পাঠাবে না, এটা তাদের একটা বক্তব্য। কিন্তু কিন্তু সেই কিন্তু সঙ্গে এখন আমরা যতদূর জানি আমরা যে মার্কিন যুক্তরাষ্ট্র তো যুক্তরাষ্ট্র গতকালকে, জি, মানে যুক্তরাষ্ট্র যেটা করেছে আমাদের যে, জি জি, যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট বর্তমানে বাইডেন সাহেব, তিনি ঘোষণা দিয়েছেন আরো 3,000 আমেরিকান ট্রুপ পূর্ব ইউরোপে মোতায়েন করবেন রোমানিয়াতে ইউক্রেনের অলরেডি কাছাকাছি। পাঠানো হয়েছে। তো এর এই যে পাশাপাশি আবার পুতিন সাহেব বলেছেন যে আমেরিকা এখানে আসলে কি চাচ্ছে তিনিও বুঝতে চাচ্ছেন না। তিনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করবার জন্য সরাসরি এ একটা অভিযোগ দিয়েছেন। আদারওয়াইজ তো রাশিয়া তো এখনো পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান আক্রমণের জন্য তেমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র থেকে অলরেডি সেনা মোতায়েন করা হয়ে গেছে। মানে তারা কি ইন অ্যাডভান্স এটাকে একটা যুদ্ধাবস্থায় নেওয়ার জন্য খুব বেশি তোড়জোড় চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের উদ্দেশ্যটা আসলে পরবর্তীতে ইভেনচুয়ালি কি হতে যাচ্ছে সেটা নিয়েই আপনার কাছে আমি পরবর্তীতে আসছি। জনাব রাশিদ আহমেদ চৌধুরী, আপনার কাছে একই প্রশ্ন, যুক্তরাষ্ট্র সেখানে কি চাচ্ছে, ন্যাটোর অবস্থান, এবং আদৌ কি যুদ্ধ হতে যাচ্ছে কি না, এর কি ধরনের ইফেক্ট আমরা হয়তো ফেস করতে পারি সেটাও একটু যদি বলেন। ধন্যবাদ। আমি প্রথমে বলবো যে প্রফেসর ডক্টর কালিমুল্লাহ যে মানে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন, এটা খুবই এক্সট্রিমলি ইউজফুল। ইন্টেলেকচুয়াল একটা ফ্রেমওয়ার্ক থাকলে তখন কথা বলাটা ইজি হয়। তো এটা থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যেটা দিয়েছেন, ইটস গিভিং এ ক্ল্যারিটি টু দি ডিপ্লোম্যাটিক পারসন অন দ্য ফিল্ড। কিন্তু আমাদেরকে তাহলে এটা ইমপ্লিকেশন গুলো ড্র করতে আমরা উই ক্যান ট্রাই। নোবডি নোজ হোয়াটস ইন দ্য মাইন্ড অফ পুটিন অর অফ বাইডেন, যুদ্ধ হবে কি হবে না। তো একটা জিনিস আছে যে হাইপ ইজ বিং রেজড, এটা সম্বন্ধে পুটিন বলছে যে আমি তো আমার সোলজাররা ইউক্রেন টেরিটরির মধ্যে রেখেছি, ভিতরে রেখেছি, আই হ্যাভ নট গন আউট অফ ইট, আই হ্যাভ নট ডিপ্লয়েড এনি আর্মি, এখানে আছে, এক্সারসাইজ হচ্ছে। আর বাইডেনের যে জিনিসটা হচ্ছে যে ন্যাটোর, যেটা প্রফেসর কালিমুল্লাহ বললো, ইয়ে করার পরেও হি হ্যাজ এগ্রিড টু ডিপ্লয় ট্রুপস, হ্যাঁ, এবং ওয়েপন্স টু ইউক্রেন। এবং বরিস জনসন অলসো, ব্রিটিশ, as usual আমরা দেখবো since the time of the বুশ and টনি ব্লেয়ার, এরা কিন্তু ব্রিটেন and USA কিন্তু একসঙ্গে মুভ করে। Now how much this is influenced by the arms lobby, this is another question. A question has been raised about it. Since the withdrawal from Afghanistan by Biden was a good thing, কারণ there is no military solution to the conflict. কিন্তু এটা there was a criticism within America যে ওই যেটাকে বলে so called hasty withdrawal. The so called hasty withdrawal সম্বন্ধে নরওয়েজিয়ান প্রাইম মিনিস্টার বললো যে every withdrawal from a foreign country after intervention has to be somewhat hasty. এটা কোনোদিন orderly withdrawal হয় না, যেটা মানে খুব সুন্দর করে বুঝালো, but it had to be done. Now the issue is যে whether there is going to a war or not, but this is being raised, and Ukrainian president যেটা সে নিজে বলছে যে we don't understand, on the one side is that the Russian troops, on the other side is the hype raised, we feel that let's calm down, we need investment, etc. At the same time, there is a lot of investment on diplomacy. এটা আমাদের দেখতে হবে since the time this started, Blinken and foreign minister এর সঙ্গে Andrei এর সঙ্গে there has been a series of discussions, even the Security Council, যেটা প্রফেসর কালিমুল্লাহ বলছেন, after that stormy exchanges, Blinken did phone the Russian foreign minister to say let's talk. So I mean আমরা দেখছি কিন্তু lot of diplomatic effort has been invested. Then the American written proposal to the Russians, দুইটা ইস্যুর মধ্যে একটা হচ্ছে যে যেটা রাশিয়ানরা বলছে indivisibility of security, ওএসসি ওখান থেকে যেটা আপনি বলছিলেন প্রফেসর কালিমুল্লাহ, ওই পেপার থেকে security is indivisible, and number two, and a possibility of a new security structure, exploring a new security structure. এই দুইটা এলিমেন্ট আছে কিন্তু রাশিয়ান প্রপোজাল, যেটা আমেরিকানরা আবার এটার উপরে বললো
although the open door policy of NATO remains, we are willing to discuss the interpretation of this very idea of indivisibility of security. তোমাদের interpretation সঙ্গে আমাদের interpretation মিলছে না, number one. Number two, we are also open to discuss a new security framework for Eastern Europe or Europe after the Cold War with the new. So I mean, you can see the silver lining. For diplomats, we see the silver linings between black and white. এগুলো কিন্তু খুব significant that Americans did not dismiss outright, although they are saying that NATO open door policy মধ্যে compromise হবে না, but they're willing to consider the two other elements in the Russian proposal. So prima facie, I can just say, I think that Putin is trying to get as much concessions by diplomatically, and hopefully Americans also, since they've invested so much time on discussion negotiations, a war will be, to anyone watching the COVID and post-COVID situation, anyone would see that a war will be disastrous for not only the countries, however powerful they are, and secondly, এটা কি we have not তৃতীয় talked about the বিশ্বযুদ্ধের China. আমার বাজাবার কোনো ধরনের সাইনও এখানে দেখছেন কিনা? যে সম্ভাবনার কথা বলছি আমরা, তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলছি, সেদিকে যাচ্ছি কিনা? পাশাপাশি আমরা জানি যে পারিপার্শ্বিক যে ক্ষতির কারণ হিসেবে বা ক্ষতির সম্মুখীন হতে পারে একদম পুরো ইউরোপ। কারণ হলো রাশিয়া থেকে ইউরোপ বিশাল একটা অ্যামাউন্ট অফ গ্যাস এখানে আনা হয়, মানে সবসময় সরবরাহ করা হয়। সেখানকার একটা বড় বিপদের বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। এই কারণেই কি ন্যাটো রাষ্ট্রগুলি একটু থেমে আছে? যুক্তরাষ্ট্র সরাসরি ক্ষতির সম্মুখীন হচ্ছে না বলে কিন্তু যুক্তরাষ্ট্র বেশি উদ্গ্রীব, ইনস্টিগেট করছে যুদ্ধ লাগার মতো, এরকম কোনো কারণ কিনা? কারণ জার্মানির পেছনে ঘটেছে, জার্মানি বলেছে যে আমরা প্রয়োজনে 1 ঘন্টা 100 ঘন্টা আলাপ করতে রাজি আছি, তারপর 1 ঘন্টা যুদ্ধ করতে রাজি না এই বিষয়টা নিয়ে। তারা ন্যাটোর অন্যতম একটা সদস্য হিসেবেও। ন্যাটো কেন একটু পিছিয়ে আছে, যুক্তরাষ্ট্র কেন এত এগিয়ে আছে? জনাব রাশিদ, এখানে I would like to state that Hungarian প্রাইম মিনিস্টার যে আসছিলেন অরবান, হ্যাঁ, তাকে যে আউটকামের মধ্যে পুতিন dwelt at length on the economic benefits, এবং এই যে গ্যাস যে দেওয়া হলো, the lowest price, much lower than the market price, এবং মানে up to 2038 পর্যন্ত guaranteed gas supply and 50% price এর মধ্যে of Europe, on electricity long term, apart from the nuclear power plant for peaceful uses. এগুলো কিন্তু very solid things, and they spoke more about this rather than speaking about, and then the Hungarian model, Prime Minister spoke about the Hungarian model, being a member of NATO, being a member of the European Union, but at the same time having excellent relationship with Russia, a very old friend of Putin. এই যে ম্যাক্সিমাম ডিভিডেন্ড নিয়ে গেল কিন্তু, which is needed. এবং ওইদিকে আমরা দেখছি যে রাশিয়ান প্রজেক্টটা, যেটা রাশিয়ান জার্মান প্রজেক্টটা, নর্থ গ্যাস 2, এটা হিউজ পাইপলাইন which is just সার্কামভেন্টিং ইউক্রেনকে বাইপাস করে যাচ্ছে ইনটু জার্মানি। ওটাও কিন্তু খুব বড় একটা প্রজেক্ট। রাইট, and I hope one would notice that the huge changes has come in China. China has switched into the green energy in a big way, and at one point they have said, I read somewhere, that if the Europe doesn't take the gas, or threaten korchilo, then the Russian gas would go through Central Asia to China, because China is very hungry for natural gas, for the green energy project. So the world, there's so many calculations. It's not very simple. So at the moment, it seems that diplomacy would be given a chance, and I hope so, because with the COVID challenges, war will be really disastrous for everyone. I mean, there will be no winner in this.
সো ওয়াই মানে যুক্তরাষ্ট্র কেন এত বেশি উদ্গ্রীব? কারণ ন্যাটোর অবস্থানটা আমরা দেখছি মাঝামাঝি, আবার ন্যাটোর তো আসলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই চলে, তারাই তো সবচেয়ে সব কিছু সব নীতি নির্ধারণ করে। কেন যুক্তরাষ্ট্র অলরেডি আপনি জানেন যে ডিপ্লয়েড করেছে, সেনা ডিপ্লয় করেছে, রোমানিয়াতে কিছু সেনা পাঠিয়েছে, যেটা ডক্টর মোহাম্মদ কলিমুল্লাহ বলেছেন। আমি আপনার কাছে আসছি যে ক্ষতির কারণ আপনি বলছেন পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে, আমরা এদিকে দক্ষিণ এশিয়া কতটুকু ক্ষতির সম্মুখীন হতে পারি সে বিষয়ে আপনি একটু দয়া করে ইঙ্গিত দিবেন। ডক্টর সিনহা মিসাইদ, আপনার কাছে একই প্রশ্ন। এই বিষয়টা এখন বিশ্বজুড়েই তোলপাড়, সবার প্রশ্ন যুক্তরাষ্ট্র আসলে কি চাচ্ছে, যুক্তরাষ্ট্রের অবস্থান কি, তাদের পরিকল্পনা কি, এবং পুতিন কি আদৌ যুদ্ধ করার জন্যেই সেখানে লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছেন না কি চাচ্ছে? একটু দয়া করে আপনি বলবেন, আপনার মতামত জানতে চাই। ডক্টর সিনহা, আপনি একটু দয়া করে আনমিউট করবেন, আনমিউট করবেন। ডক্টর সিনহা, আপনি একটু আনমিউট করবেন। আমার দুজন শ্রদ্ধেয় বক্তা খুব ভালোভাবে বিষয় তুলে ধরেছেন, দুজনেই আমার খুব ঘনিষ্ঠ লোক। রাশেদ ভাইকে তো অনেকদিন পরে দেখলাম, প্রফেসর কলিমুল্লাহ, লাইক মি ব্রাদার। এখন It's the প্রশ্নটা same হচ্ছে here. যুক্তরাষ্ট্র কেন এত খেলা খেলছে? বাইডেন তো এসেছে গণতন্ত্রের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যখন গণতান্ত্রিক সরকার ক্ষমতা থাকে আমেরিকাতে, যুদ্ধ তখন বেশি হয়। একটা পয়েন্ট করেন, কেন এটা হয়? কেন ডেমোক্রেটিক পলিসি পৃথিবীতে দ্য নেম অফ কি বলেন আপনি, মানবাধিকার সমাজ, এটা এটা সে নিয়ে তারা কিন্তু ঝামেলা লাগিয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু এই লাগানোর পিছনে কি আছে? আমরা জানি যুক্তরাষ্ট্রের যে মৌলিক আদর্শ, আমেরিকান ড্রিম, যেটাকে বলা হয় খ্রিস্টান ধর্মের যে মৌলিক আদর্শ, সাম্য, মৈত্র, এগুলি, গণতন্ত্র চেতনা, মানুষের মাঝে সেগুলি ছড়িয়ে দাও, এই যে মৌলিক ভিত্তির চেতনা যুক্তরাষ্ট্রের, এখন আমরা দেখতে পারি এই চেতনাগুলোর সাথে যুক্তরাষ্ট্রের ব্যবসা, সমরাষ্ট্র, যুদ্ধ প্রেরণা, সব ন্যাশনাল পাওয়ার স্বার্থের নামে অনেকগুলো জড়িয়ে আছে। কিন্তু সেই জন্য বলা হয় যুক্তরাষ্ট্র কখন কি বলে এবং তাকে বিশ্বাস করা বড় মুশকিলের ব্যাপার, কারণ সে কখনো কারোর সাথে স্থায়ী বন্ধুত্ব করতে পারে না। এখন ইউরোপে দেখেন, এদিকে চীনের সাথে সম্পর্ক খারাপ, তার রাশিয়ার সাথে ছিল, হচ্ছে, কিন্তু তার একটা জেদ আছে। কিন্তু পুটিনের কথা হলো, এই রাশিয়া কে ভেঙেছে? এই রাশিয়া ভেঙেছে কিন্তু গর্বাচভকে পরে বলা হলো নোবেল পুরস্কার দেওয়া হলো, এবং পরে বলা হলো সিএ এর সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল। এগুলো কিন্তু বের হচ্ছে, আমরা দেখেছি। তাহলে রাশিয়া ভাঙার পেছনে যে চক্রান্তটা ছিল পুটিনের, যেটা হলো তোমরা আমাদের ভেঙেছো, আমাদের শোষণ করতেছো বিভিন্ন প্রক্রিয়ায়, আমরা ছাড় দেব না, আমরা আবার রাশিয়া দাঁড়াবে, আবার রাশিয়া বড় হবে। এটা হচ্ছে তার মেইন মতবাদ। এবং এই ক্ষেত্রে তার সবচেয়ে বড় প্রয়োজন, যেটা ইউক্রেনের কথা বলছেন, সে তো এটা চাবে, সে ঐতিহাসিক ভাবে সে চিন্তা করতেছে, এটা যদি কোনোভাবে ইউরোপের সাথে চলে যায় বা স্থায়ী হয়ে যায়, সেখানে তার সমূহ বিপদ। এই বিপদগুলি অনেকগুলি কারণ আছে, কিন্তু মেইনলি আর্থিক এবং ভূ রাজনীতিগত, সামরিক, কৌশলগত, এটা সহ্য করবে না সে। এই কারণে ছলে বলে কৌশলে পুতিনও চাচ্ছে এটাকে ঘিরে রাখতে, এটা আমার কাছেই থাকবে। কিন্তু আমেরিকা দেখেন, হাজার হাজার আটলান্টিকের ওপার থেকে, প্রশান্ত ওপার থেকে সে কি করতেছে, সে এখানে ইউরোপে ঢুকছে। এবার একটা অদ্ভুত ঘটনা ঘটছে, কিন্তু ন্যাটো কিন্তু এবার একমত নয়। জার্মান একমত, অন্যান্য দেশও বলতেছে আমরা যুদ্ধ করতে রাজি নেই। অর্থাৎ যুদ্ধ মানে ধ্বংস, ধ্বংস মানে অর্থনৈতিক বিকলাঙ্গ হয়ে যায়, এটা তারা চাচ্ছে না। পৃথিবীর বর্তমান যে পরিস্থিতি দাঁড়াইছে, তাতে অর্থনৈতিক অবস্থা এমনি খারাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে কোভিড পরিস্থিতি দেখেন, এর মধ্যে যুদ্ধ তো মানে না। এখন আমেরিকা চাচ্ছে একটা গন্ডগোল এখানে বাজাবে। কেন বাজাবে? সম্পূর্ণরূপে তার ভূ রাজনীতিগত এবং তার প্রাধান্য বিস্তারের প্রেরণা। একটা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন সরকার যখন এই ধরনের উদ্যোগ নেয়, এবং তার সাথে যদি সংশ্লিষ্ট ন্যাটো দেশগুলো বিরোধিতা করে, তাহলে আপনাকে বুঝতে হবে মৌলিক জায়গায় তাদের বিরোধ রয়ে গেছে। এবং এই বিরোধটা রেখে যদি সে আগাতে চায়, আমার মনে হয় না এখানে যুক্তরাষ্ট্র ভালো করতে পারবে। এবং পুটিনও কিন্তু আলটিমেটলি যুদ্ধ করবে না, সে প্রস্তুতি নিচ্ছে মাত্র। এবং আমেরিকাও যুদ্ধ করবে না। যারা সংখ্যা প্রকাশ করছেন তৃতীয় বিশ্ব হয়ে যাবে, আপনারা প্রকার স্বর্গে বাস করতেছেন। তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মতো পর্যাপ্ত যে কারণগুলো সেখানে এখানে বিরাজ করতেছে না, এবং এই কাজটা আমেরিকা করবে না, এবং পুতিনও করবে না। সুতরাং কোল্ড ওয়ার যেটা বলি আমরা, এটা একটু অন্যরকম। কোল্ড ওয়ার হচ্ছে, কিন্তু গরম হচ্ছে, কিন্তু এই পর্যন্ত থাকবে। একটা সময় দেখবেন কিছু শর্ত আরোপ করে কোল্ড ওয়ার তাহলে আমেরিকা এবং কোল্ডে নাই, আর এটা ওয়ার্মের দিকে যাচ্ছে, আপনি বিশ্বাস করছেন? কোল্ড ওয়ার বলছি আমি, ওয়ার্ম হয়ে যাচ্ছে। কোল্ড ওয়ার এখন ওয়ার্ম হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে। কিন্তু গরম যতই হোক না কেন, এটা কিন্তু সে টকবক করবে, কিন্তু কিন্তু গ্লাস ভেঙে যাবে না। কিন্তু গরম পানি গ্লাস ভেঙে যাবে না, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে।
কিন্তু স্বার্থের ব্যাপারে খেলাতে হয়। এই স্বার্থ যখন দুইটা দেশের মধ্যে এখন একটা এখন পয়েন্টে একমত ইউক্রেনের হবে, অবস্থানটা কি হতে যাচ্ছে সিনহা সাহেব? আমি যদি শোনেন, ইউক্রেন হচ্ছে, শোনেন, নিজের একটা স্বাধীন দেশ, তাদের কি না নিজের না স্বাধীনতা, বলি, স্বাধীন শোনেন, ইচ্ছার উপরে কি তারা চলতে পারবে কিনা? কারণ এখানে পুতিনেরও বা কতটুকু অধিকার রয়েছে তাদের স্বাধীন সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করা? আপনি যেটা বলছেন যে যুক্তরাষ্ট্র এত দূর থেকে কেন ইন্টারভিন করছে, এদিকে পুতিন তো অলরেডি ক্রিমিয়াকে নিয়ে নিয়েছে। এখন সবাই তো একটা আসেন, ভয়ের জায়গা তো থাকতেই পারে যে তারা ক্রিমিয়াকে যেভাবে নিয়েছে ইউক্রেনকে এভাবে নেওয়ার জন্যই পরিকল্পনা করেছে, এবং সেই অধিকারও কতটুকু পুতিনের আছে। দেখেন আপনার একটা জিনিস ভুলে গেলে আমাদের চলবে না। কিন্তু ইউক্রেন যে জায়গাটা বলতেছে, তারা তো এখানে যে ম্যাচ শাবক আছে না, যে খরগোশের বাচ্চা, নিঃসন্দেহে তার বিপন্ন হয়ে যাচ্ছে। কিন্তু কারণ আমেরিকাও চাচ্ছে, ন্যাটো চাচ্ছে তাকে দুর্বল করতে, পুতিনও চাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন দাঁড়াইছে, এইভাবে যদি উন্নত দেশগুলো, বড় শক্তিগুলো যদি খেলে, তাহলে যারা দুর্বল শক্তি, উন্নয়নশীল বিশ্ব যারা, তারা কি করতে পারে? এখানে রাষ্ট্রবিজ্ঞানীদের আন্তর্জাতিক বিষয় চিন্তা করতে হবে, দর্শনটা কি এখানে। আমরা এখনো বুঝতেছি যে তারা দুইটা শক্তি যেভাবে খেলতেছে এখানে, নিঃসন্দেহে ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক উন্নতি সবকিছু কিন্তু টলমল অবস্থা। কি হবে এখানে? কে তারা সাহায্য করবে? তার আশেপাশে বন্ধুত্ব নাই, তার এক জোট আছে। এর মধ্যে বলতে পারে না, আমি এটা বললাম, হরিণ শাবক যেমন বাঘের সামনে কাঁপতে থাকে, এখন ইউক্রেন অবস্থা সেরকম অবস্থা। এখন তার বন্ধু কে? রাশিয়া বলে আমি বন্ধু, আমেরিকা বলে আমি বন্ধু, আসলে তার বন্ধু কেউই না। এই জিনিসটা মাপতে হবে কিন্তু আমাদের। ইউক্রেন, এই জন্য বললাম, বর্তমান কোভিড সময়তে যুদ্ধের দামা বেজে হচ্ছে কিন্তু ইউক্রেনে, কিন্তু আলটিমেট আমার যুদ্ধ কাছে তো হবে। মনে হয় ইউক্রেন এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বের কাছে। আপনি Yes, দেখেন yes. সবাই দৌড়ে যাচ্ছে, সব দেশের পররাষ্ট্রমন্ত্রী, ইভেন ব্রিটেনের সরাসরি প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার জন্য এই কয়েকদিনের মধ্যেই যাবে বলে ঘোষণা দিয়েছে। জি, এখন জি। এখন এটা একটা উদ্দেশ্য একটাই, ইম্পর্টেন্ট। উদ্দেশ্য একটা হলো যুদ্ধে যাওয়া। এখন যুদ্ধে যাওয়ার সময় নয়, এই যুদ্ধ, এবং যুদ্ধ হবে না। আমি এখনো বলছি আপনাকে, টুকটাক কিছু করতে পারে, আলটিমেটলি যুদ্ধ হবে না। যুদ্ধ মানে এটা তাহলে ব্যাপক আকারে চলে যাবে কিন্তু। ইউক্রেনের সিদ্ধান্তটা তাহলে কি? একটা তো সিদ্ধান্ত নিতেই হবে তাকে। এর আগেও তো এরকম সিদ্ধান্তে যাওয়ার যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল পুতিনের চাপে, সেই সম্ভাবনা থেকে এর আগের প্রধানমন্ত্রী কিন্তু দেশ ছেড়েই পালিয়ে গেছেন। এই অবস্থাতে তাহলে এই বর্তমানে ইউক্রেনের প্রধানমন্ত্রী কি হবে সেটা দেখার বিষয়। বা তিনি সিদ্ধান্ত একটা নিতেই হবে, হয় ন্যাটোতে যুক্ত হতে হবে তাকে, অথবা যুক্ত হবেন না, এই ধরনের একটা ক্লিয়ার কাট নির্দেশনা দিয়েছে, অথবা একটা চাপে রাখা হয়েছে বিশ্ব, তিনি পাশাপাশি শুনেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এখন ইউক্রেন কোন সিদ্ধান্ত নেবে? যদি না তিনি নেয় যেটি তাহলে নেন, শুনেন, যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে, যদি নেয় তাহলে পুতিনের চাপ অব্যাহত থাকবে। তাহলে কোন দিকে যাবে? তিনি যে, শোনেন, তিনি যে সিদ্ধান্ত নেন, এর হর্নস অফ ডাইলেমা কিন্তু। তার যেটি হবে এটা তার ইচ্ছা অনুযায়ী হবে না কিন্তু। আন্ডার দ্য সার্কামস্টেন্সেস কম্পেলিং সিচুয়েশন চলে আসছে কিন্তু, তাকে একদিকে যেতে হবে। জি, যেটাই যাক, একদিকে সেটাই তার মৌলিক ইচ্ছার বিরুদ্ধে, তার জি মৌলিক ইচ্ছার বিরুদ্ধে হবে এটা কিন্তু। সে দেখবে এই মুহূর্তে আমার জন্য ভালো কোনটা। এই মুহূর্তের সাথে চলা অর্থ হচ্ছে তার স্বাধীনতা, সার্বভৌমত্ব নিঃসন্দেহে বিপন্ন হয়ে পড়েছে কিন্তু। জি ধন্যবাদ। সেটাই। জি, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছে আবারও আসছি। নর্থ আটলান্টিক যে ট্রিটি অর্গানাইজেশন বলতে আমরা যেটাকে ন্যাটো বুঝি, যে ন্যাটোর সিদ্ধান্ত যা নিচ্ছে আর যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত আদৌ কি মানে একজন অপরের একে অপরেরকে ডিনাই করবার কোনো সুযোগ রয়েছে? মানে যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিচ্ছে সেটার বাইরে কি ন্যাটো যাওয়ার সুযোগ রয়েছে, ন্যাটোর যে দেশগুলি রয়েছে এখানে? অথবা ন্যাটো কি যুক্তরাষ্ট্রকে ডিনাই করবার ওরকম ক্ষমতা আছে? আর জার্মানির যে অবস্থান, এবং জার্মানি যে পেছনে হচ্ছে, এখানে তাদেরও সার্থকতার ব্যাপার রয়েছে। পাশাপাশি ইউক্রেন ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা রাখে কি না এই ন্যাটোতে যুক্ত হতো বা অথবা যুক্ত না থাকা, পূর্বের অভিজ্ঞতার আলোকে কি হতে পারে আপনি বলুন দয়া করে। দেখুন, ন্যাটোর নেতৃত্ব কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। বারংবার আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের কারণেই ইউরোপ রক্ষা পেয়েছে। সাম্প্রতিকতম কালে আপনার সেই প্রথম মহাযুদ্ধ বলুন, দ্বিতীয় মহাযুদ্ধ বলুন, ইউএস ডিসাইসিভ রোল প্লে করেছে, এবং মার্কিন সৈন্যদের আপনার ইউরোপ ভূখণ্ডে এসে আপনার সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে। তো সুতরাং এই যে রাথ অফ জাপান, পার্ল হারবার, এটা ইউরোপের কারণেই হয়েছে, ইউরোপের সঙ্গে কমন ল হেরিটেজ থাকবার কারণেই হয়েছে। সুতরাং এই বিষয়টা আমাদের ভুলে গেলে চলবে না। হয়তো প্রায়োরিটি নিয়ে মত পার্থক্য থাকতে পারে, রণনীতি, রণকৌশল নিয়ে মত পার্থক্য থাকতে পারে,
আর এটা ভুলে গেলে চলবে না, ইউরোপে প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধের যে দুঃসহ স্মৃতি জার্মানদের, সেটা বিস্মৃত হওয়ার কোনো সুযোগ নেই। ফলে সেই কারণেই তারা একটা মিউটেড রেসপন্স প্রদানের পক্ষপাতী। সমরাস্ত্র পাঠানোর বদলে হেলমেট সরবরাহ করতে তারা আগ্রহী। অর্থাৎ ইটস ভেরি সিম্বলিক, মানে ডিফেন্সিভ একটা পোস্টারে তারা থাকতে চায়, নট অফেন্সিভ পোস্টার। তো যাই হোক, এটা কি গ্যাসের কারণে ক্ষতির সম্মুখীন হতে পারে এই ভেবেই কি করছেন, নাকি আপনি মনে করেন নৈতিক ভাবেই তারা এরকম, বিগত আমল কি এরকম কিছু বলে? ডিপ ডাউন ইন দেয়ার হার্ট তারা কিন্তু সেই প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে দুঃসহ স্মৃতি, সেটি তারা ভুলে যেতে নারাজ। এক, আর সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির দেশ হচ্ছে ইউরোপে জার্মানি। তো ন্যাচারালি ইকোনমিক কনসিডারেশন গুলো ডেফিনেটলি তারা বিবেচনায় নিচ্ছে। আর মনে রাখতে হবে, ইন এ ওয়ে তারা কিন্তু ফ্রন্ট লাইন রাশিয়ার সঙ্গে। আপনার জার্মানি কি ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ রয়েছে, বা গেলে কি পরিণত হতে পারে? মানে তারা যেটা করতে পারে, তারা পারসুয়েট করার চেষ্টা করতে পারে, বোঝানোর চেষ্টা করতে পারে, কিন্তু আউটরাইট ইউনিল্যাটারাল কোন ডিসিশনে, মানে একেবারেই 180 ডিগ্রি বিপরীত ধর্মী কোন ডিসিশনে তারা যাবে না বলেই আমার বিশ্বাস। আর সামগ্রিকভাবে আমি আবারও বলতে চাই, যেটি পুতিন সাহেব বারবার বলবার চেষ্টা করছেন, এবং আপনাদের ভুলে গেলে চলবে না, হি ওয়াজ এ কেজিবি অপারেটিভ, একটা সিকিউরিটি এস্টাবলিশমেন্টের প্রতিভূতি, এবং সেই কারণেই তিনি সবসময় তার সিকিউরিটি প্যারানয়া নিয়ে এই ড্রামটা তিনি বিট করার চেষ্টা করছেন। এবং তার বক্তব্য বারংবার ওই একই কথা, যে আমার ব্যাকইয়ার্ড, যেই কারণে 60-এর দশকে আপনি মিউট হয়ে গেছেন স্যার, আনমিউট করবেন। জি। কিউবাতে আমেরিকা কোনো অবস্থায় সেটা টলারেট করেনি। তো যেহেতু আমেরিকার ব্যাকইয়ার্ড, একই যুক্তিতে পুতিনের বক্তব্য হচ্ছে ইটস মাই ব্যাকইয়ার্ড, হোয়াই আর ইউ ট্রাইং টু পোক ইউর নোজ ইন হিয়ার, এটা পাকসাফ তারা বলে দিচ্ছেন। এবং পুতিনের মিলিটারি মাইট আছে, সেটাও তিনি প্রদর্শন করতে পিছপা হচ্ছেন না। আর চাইনিজরা যেটি বলার চেষ্টা করছে যে স্থিতাবস্থা বজায় থাকা দরকার, মিন্স্ক প্রোটোকল। স্যার এখানে আপনি ইউএসএস, আপনি জি, আপনি সোভিয়েত ইউনিয়ন যে এক্সপানশনের সম্ভাবনার কথা বলছেন, সেই এক্সপানশনের সম্ভাবনার একটা কন্টিনিউয়েশন যদি আবার ইউক্রেন দখল হয়, সেটাও আবার ছাড় দিবে কিনা ন্যাটো? ন্যাটোর পক্ষে আসলে যেটাকে বা বলে পুতিনও কি চাচ্ছেন কিনা, আপনি যেটা বললেন যে তারা যেমন নাক গলানোর কোনো অধিকার নাই, এদিকে আবার পুতিনের কতটুকু অধিকার রয়েছে, এবং পুতিনেরও বা ভবিষ্যৎ পরিকল্পনা কি, আদৌ কি সে এক্সপানশনটাই চাচ্ছে, আগের দেশগুলিকে ফিরিয়ে আনবার চেষ্টা করছে, সেটা কতটুকু সফল হতে পারে বলো? এখন ধরুন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে প্যাকেজের ভেতর থেকে সবচেয়ে বড় এন্টিটি হিসেবে ইমার্জ করেছে রাশিয়ান ফেডারেশন, এবং বাকি যে স্টেট গুলো সদ্য স্বাধীন, তারাও কিন্তু এক ধরনের কমনওয়েলথ অফ নেশনস এর মধ্যে আন্ডার রাশিয়ান সোয়ে তারা কিন্তু আছে। আমরা যেমন ব্রিটিশ উপনিবেশ হিসেবে কমনওয়েলথভুক্ত দেশ, রানী এট দ্য এন্ড অফ দ্য ডে আলটিমেট আর্বিট্রেটর, সেটা আমাদের ভুলে গেলে চলবে না। ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1947-এ আমরা কিন্তু 99 বছরের জন্য স্বাধীনতা অর্জন করেছিলাম, উইথ ডোমিনিয়ন স্ট্যাটাস, ডোমিনিয়ন অফ ইন্ডিয়া, ডোমিনিয়ন অফ পাকিস্তান। এখন আপনি জানেন যে একটা লিস্ট চুক্তি যেমন 99 বছরের হলে আলটিমেটলি সেটা রহিত করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া 1947-ও সেরকম একটা বিষয়। তো তার অ্যানালজি ধরে আমরা যদি এখানে আসি, তাহলে দেখব রাশিয়া কোনো অবস্থায় অ্যালাউ করবে না তার এই যে স্যাটেলাইট যেগুলো ছিল, সেগুলো তার অরবিটের বাইরে গিয়ে অন্য কক্ষে আবর্তিত হোক। এবং বাই হুক এন্ড ক্রুক সম্প্রতি কাজাকিস্তানে আমরা দেখেছি, তারা কিন্তু বুটস অন দ্য গ্রাউন্ড পলিসি পার্সু করেছে এবং ঝই ঝামেলা মিটিয়ে ফেলেছে খুব দ্রুততার সঙ্গে। এবং চাইনিজরাও খুব একটা বাদ স্বাধীনী সেখানটায়। ঝই ঝামেলা কি মিটিয়ে ফেলা হয়েছে, নাকি আদৌ বোঝানো হয়েছে যে কাজাকিস্তান আন্ডার কন্ট্রোল অফ রাশিয়া, এরকম কিছু? ফর দ্য টাইম বিং স্থিতাবস্থা
বজায় রাখা গেছে, এবং রাশিয়ানরা কিন্তু অন গ্রাউন্ড আপনার ট্রুপ সেন্ড করে তাদের যে এথনিক রাশিয়ান পপুলেশন আছে তাদের সহায়তায় এই পরিস্থিতি সামাল দিয়েছে। এবং সামাল দিয়েছে, অনেকটা জোর করে তো সামাল দেওয়া হয়েছে, আমরা দেখেছি পুরো কাজাকিস্তানকে অনেকটা দখলের আন্ডারে নিয়ে। তো সেখানেও একটা ভীতির অবস্থা কারণ রয়েছে, কারণ রাশিয়া চাচ্ছে এই দেশগুলি তাদের আন্ডারে থাকুক। এটাও বা কতটুকু তারা সভরেন্টির উপরে কতটুকু পেটেন্ট, এটাও তো একটা দেখবার বিষয়। জি, এই প্রশ্ন আসবেই। তবে এই যে গ্রাউন্ডটা সেটা কিন্তু নোয়িংলি আননোয়িংলি প্রিপেয়ার করে গেছেন স্টালিন। তিনি এই যে মাইগ্রেশন, ফোর্সড মাইগ্রেশনের যে পলিসি পার্সু করেছিলেন রাশিয়ান এবং নন রাশিয়ান এথনিক পপুলেশনকে বিভিন্ন জায়গায় আপনার স্থিত করে, তার ফলে এই ডেমোগ্রাফিক কম্পোজিশন কিন্তু পাল্টে গেছে ইন পোস্ট জারিস্ট রাশিয়া, এবং তার লেগেসি আমরা এখনো বহন করছি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আমরা কতটুকু এখানে এফেক্টেড হতে পারি অ্যাজ এ সাউথ এশিয়ান কান্ট্রি, বিকজ ইউরেশিয়ারই একটা অংশ এখানে যদি ধরি আমরা, এটা ইউরেশিয়া এবং মানে ইউরোপ অ্যান্ড এশিয়া, পাশাপাশি যুক্তরাষ্ট্র, মোটামুটি ওয়ার্ল্ড কানেক্টেড একটা ব্যাপার হতে যাচ্ছে। হবে কি হবে না সেটা আপনারাও এখনো সন্দেহে আছেন, বা যদি হয় এই দক্ষিণ এশীয় দেশগুলি ইনক্লুডিং বাংলাদেশ, তাদের অবস্থানটা কি হতে পারে, মানে কোন পক্ষে আমরা যাওয়ার সুযোগ রয়েছে যদি আমরা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দৃষ্টিভঙ্গির আলোকে আপনি কি মনে করেন? ভারত, পাকিস্তান, চায়না, বিশেষ করে চায়নার অবস্থান কি হতে পারে? 1971 is a turning point. আপনার মনে রাখতে হবে যে till 1971, before the fall of East Pakistan, then East Pakistan, আমরা আমেরিকান অরবিটে ছিলাম। After the fall of then East Pakistan, emergence of the independent sovereign nation of Bangladesh, আমরা কিন্তু সোভিয়েত অরবিটে চলে গেছিলাম। মার্শাল জুঙ্কোর নেতৃত্বে মাইনসুইপিং অপারেশন চলেছিল আমাদের চট্টগ্রামকে নেভিগেশন অপারেশনাল করার জন্য সেই কাজটি করেছিল রাশিয়ান মাইনসুইপাররা। এবং ইন এ ওয়ে আমরা ওই যে ইন্দিরা গান্ধীর সঙ্গে রাশিয়া মানে ইউএসএসআর এর যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটা কিন্তু আমব্রেলা হিসেবে কাজ করেছিল। তো ফলে আফটার 15th August 1975 আমরা কিন্তু আবার 180 ডিগ্রি সমারসল্টে চলে গেছি, আমেরিকান অরবিটে চলে গেছিলাম। তার ফলে যে ব্যাপারটি দাঁড়িয়েছে, পরবর্তীতে আপনার নবম সংসদ নির্বাচনের পরে 29শে ডিসেম্বর 2008 নির্বাচনের পরে শেখ হাসিনা সরকার গঠনের পর গ্র্যাজুয়ালি আমরা কিন্তু মাঝামাঝি একটা অবস্থায় চলে গেছি। একদিকে নতুন মিত্র খুঁজে নিয়েছি আমরা চীনের কাছে গিয়ে, আবার আমাদের যে পুরনো মিত্র রাশিয়া, তাদের সঙ্গে আমরা গায়ে পড়ে বলা যেতে পারে নানা রকম ওভারচার দেখিয়েছি, অস্ত্র কেনাকাটা থেকে শুরু করে আমাদের যে বাণিজ্য সম্পর্ক স্ট্রেংথেন করবার চেষ্টা করেছি। এখন যে একটা ডিড হয়েছে, এই সম্প্রতি গতকালকে সাইন হয়েছে, এতে কি আবার আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থানটা যুক্তরাষ্ট্রের বিপরীতে যাচ্ছে না, আপনি কি মনে করেন? ইন এ ওয়ে আমাদের কার্ড গুলো শো করছি। আপনার এই রূপপুর আণবিক প্রকল্প দিয়ে শুরু, পরবর্তীতে আমরা আবার স্যাটেলাইট উৎক্ষেপণের দিকে যাচ্ছি। তো ফলে নানান ভাবে আমাদের কোলাবোরেশন রাশিয়ান ফেডারেশনের সঙ্গে কিন্তু বাড়ছে, এবং ইন এ ওয়ে আমরা এন্টাইস করছি, তাদেরকে পারসুয়েট করছি আরো বেশি পরিমাণে নজর দিতে বাংলাদেশ রাশিয়া সম্পর্ক স্ট্রেংথেন করবার ক্ষেত্রে। এবং ইন এ ওয়ে এটা কাইন্ড অফ ইট ক্যান বি এ ব্যালেন্সিং ফ্যাক্টর। জানেন, ব্রডলি রাশিয়া এবং চায়না দে সি আই টু আই, এবং ভুলে গেলে চলবে না যে এশিয়া মহাদেশের বিশাল অঞ্চল জুড়ে এই দুটি রাষ্ট্র অবস্থিত, এবং দুই রাষ্ট্রেরই বরাবর একটা চেষ্টা ছিল আপনার সেই জারিস্ট রাশিয়া থেকে শুরু করে ইম্পেরিয়াল চায়না এই অ্যাক্সেস টু আপনার বে অফ বেঙ্গল এন্ড অ্যাক্সেস টু আরব সি অথবা পার্সিয়ান গালফ, এই অঞ্চলে তারা অ্যাক্সেস চাচ্ছিল, এবং সেই পলিসি থেকে তারা কিন্তু খুব একটা সরে আসে। আপনার কারাকোরাম হাইওয়ে তৈরির মধ্য দিয়ে, এবং এক সময়কার ওমানের যে অনক্লেভ ছিল গোয়াদর, সেটি পাকিস্তানে একীভূত হওয়ার পরে যে পোর্টটা গড়ে উঠেছে বেসিক্যালি চাইনিজ সহায়তায়, সেটি এখনো কিন্তু বিদ্যমান আছে। আবার সেই সঙ্গে চাহবার যে আপনার ইরানের বন্দর,
সেটি তৈরি করা ক্ষেত্রে মূলত যুক্ত ছিল ভারত। সেই জায়গাটা ক্রমে চায়না নিয়ে নিচ্ছে এবং রাশিয়ানদের সঙ্গে চায়না মানে ইরানের যে আঁতাত সেটি দিন দিন শক্ত হচ্ছে এবং বেসিক্যালি রাশিয়ান প্রক্সিমিটির কারণে, জিওগ্রাফিক কনগ্রুইটির কারণেই আমেরিকানরা শেষ অব্দি ইরানের সঙ্গে কিন্তু কোনো অ্যাডভেঞ্চারিজমে যায়নি, যেটা সর্বশেষ চেষ্টা হয়েছিল প্রেসিডেন্ট কার্টারের সময়, and that was an abortive attempt. আমরা কি তাহলে রাশিয়ার সাথে প্রক্সিমিটিটা খুব বেশি ডিপেন্ড হচ্ছে এবং সেক্ষেত্রে সামনে যে আরও ডিড এগ্রিমেন্ট হতে পারে কিনা, যেমন আপনার স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য তো হয়েই গেল, সামনে দেখা যাচ্ছে অস্ত্র আমদানি করার ক্ষেত্রে যদি আপনার অবস্টাকলস আরও বৃদ্ধি পায় যুক্তরাষ্ট্রের সাথে, তাহলে কি আমরা এদিকেই যেতে পারি? গেলে পরে যুক্তরাষ্ট্রের অবস্টাকলসগুলি বা যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিকে আরও গভীরভাবে আমাদের দিকে পড়বে কিনা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলকে আরও বেশি সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বাংলাদেশের? এখন ওয়ার্স্ট কেস সিনারিও যেটা হতে পারে, আপনি জানেন যে আপনার সাউথ চায়না সিতে আমেরিকানরা নেভেল ব্লকেট দিয়ে বসে আছে বেশ কয়েক বছর ধরে, এবং সেটা যদি এক্সটেন্ডেড হয় বিয়ন্ড মালাক্কা স্ট্রেইট এবং বে অফ বেঙ্গল, আপনার মনে রাখতে হবে দিয়াগো গার্সিয়াতে কিন্তু তাদের বেজ আছে এবং 99 বছরের জন্য তারা এটা লিজ নিয়েছে ব্রিটেনের কাছ থেকে, এবং ব্রিটেন শর্তযুক্ত স্বাধীনতা প্রদান করেছিল মরিশাসকে যে তারা তাদের ক্লেম উঠিয়ে নেবে অন দিয়াগো গার্সিয়া। এবং 1971 ইজ এগেইন টার্নিং পয়েন্ট, কারণ এই বছরই শুধুমাত্র আমাদের যে স্বাধীনতা যুদ্ধ সংগঠিত ছিল তা নয়, এই সময় আপনার ইন্ডিয়ান ওশেন রিম থেকে আপনার ব্রিটিশরা তাদের যে নেভাল প্রেজেন্স সেটা উইথড্র করে বা ইভ্যাকুয়েট করে। তখন থেকে যে ভ্যাকামটা তৈরি হয়েছে সেটা পরিপূর্ণ এগিয়ে আসছে আপনার ইউএসএ, ইউএসএসআর এবং নিউলি এমার্জেন্ট পাওয়ার চায়না, এবং মিয়ানমার ইন দ্য প্রসেস চাইনিজ ক্লায়েন্ট স্টেটে পরিণত হয়েছে। এবং আপনি জানেন যে আমরা একটা সাবমেরিন সংগ্রহ করেছি দুটো চায়না থেকে, এবং সেটা নিয়ে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত যথেষ্ট সস্নিগ্ধ, এবং এই সাবমেরিন দুটো কারা ম্যানিং করবে, চাইনিজ ক্রুরা অপারেট করবে ইত্যাদি এসব কনসার্ন কিন্তু ইন্ডিয়ার রয়ে গেছে। তো ফলে ইন্ডিয়া আবার বাইল্যাটারাল একটা এগ্রিমেন্টে যাওয়ার চেষ্টা করেছে মিয়ানমারের সঙ্গে, তাদেরকে আপনার সাবমেরিন প্রদান করেছে। তো সব মিলিয়ে ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন, এবং ইভেন্চুয়ালি গড ফরবিড যদি আবার একটা নেভাল ব্লকেডের আমরা সম্মুখীন হই বে অফ বেঙ্গলে, তাহলে তাজ্জব হওয়ার কিছু থাকবে না। জনাব রাশেদ আহমেদ চৌধুরী, প্রফেসর কালিম তো যে সিনারিওটা দিয়েছেন এটা তো আপনি বুঝতে পারছেন যে কোয়াইট সিরিয়াস ইমপ্লিকেশন। তো একটা জিনিস যেটা মানে যে ফ্যাক্টর যেটা হচ্ছে যে আমেরিকান পাবলিক ওপিনিয়ন এখন বাইডেনের রেটিংটা খুবই নেমে আসছে, 29% কত লোয়েস্ট। সো এটা বলা হচ্ছে যে ওর যে মিলিটারি পশ্চারিং যেটা করছে এখন is dictated more by trying to please the military industrial complex in Washington. কারণ আপনি যদি ফরেন পলিসি দেখেন, ঠিক আছে গণতান্ত্রিক রাষ্ট্র, হিউম্যান রাইটস এক্সেট্রা এক্সেট্রা, আপনি হিউম্যান রাইটস এর কথা বলেন যে এই যে আমেরিকান ফরেন পলিসিতে ফ্রম ভিয়েতনাম অনওয়ার্ডস, তারপরে আপনার বুশ চেনি ডেকচিনি যে মিডল ইস্টে সিরিয়া থেকে আরম্ভ করে অল দিস কান্ট্রিজ হিউম্যান রাইটস ডেমোক্রেসি প্ল্যান করতে গিয়ে কত করে রেফিউজি এখনো, what a pitiable condition. So the thing is that এটা second factor, the Chinese emergence. China তখন super power ছিল না, China is now very much a super power and it won't take much time. আপনি বইটা পড়ে দেখেন, has China won by Kishore Marubeni. It's a very well documented and it's written with an American scholar. So এগুলোর মধ্যে অনেকগুলো ফ্যাক্টস দেওয়া আছে, আমাদের খালি এটা বুঝতে হবে যে the factor that America itself is a declining power, West, এবং ওদের যে আপনার ব্যালট বক্স থেকে আরম্ভ করে the writing boards and everything, it was a great year on democracy. So I mean it's time for school মানে পেরেন্টসরা প্রোটেস্ট করছে যে আপনি ওই পিরিয়ড অফ স্লেভারি টু ব্ল্যাক অপারেশন থেকে আরম্ভ করে অন্য জিনিস পড়াতে পারবেন না। সো সি আই মিন এভরিবডি হ্যাজ গট
বাংলাদেশ যেমন লিমিটেশন আছে, ইন্ডিয়াতে লিমিটেশন আছে, আমাদের সবারই লিমিটেশন আছে। তো এই পোস্ট এই কোভিড চ্যালেঞ্জের সময় আপনি যদি দেখেন what is the condition of the low income group, they're the most hard hit সব দেশে, খালি বাংলাদেশে না, যে আমাদের নতুন আমরা তো মোটামুটি আল্লাহ হুকুম ভালো আছি, কিন্তু আপনি তো ক্যানাডা আছেন, আমেরিকার সিনারিও দেখেন, এবং you see the Russian and other situation and the rise of the extremism, and then see Afghanistan, এই যে humanitarian disaster হচ্ছে, এদের বিক্রি করে দিচ্ছে, ওদিকে কিন্তু আপনার 10 কত বিলিয়ন ডলার। আজকে একজন জার্মান রাইটার and also an American লিখেছে যে unfreeze this and give the money to the Afghan people. তালিবান ক্ষমতা আসবে যাবে, সরকার যাবে, but let not the people suffer. So these are the new challenges. You see, ISIS, you were talking about this terrorism, etc. But these are going to be problems for us, problems for our neighboring country, problem for all, if you do not pay attention to the other actors, those who come out of this chaos and confusion. So এখন America's time for, আমি যে মনে করি, for America to have a rethink of its foreign and domestic policy, put your house in order, and not only find আপনার যে মানে উইন্ডোতে আপনার যে ইয়েতে ময়লা আছে ওটা না দেখে আপনারটা পরিষ্কার করেন। সো আই মিন এটা ঠিক আছে, দ্য সুপার পাওয়ার, কিন্তু অন্য সুপার পাওয়ার আসতেছে। You look at Europe, you look at Macron's proposal, autonomy, যেটা পুটিনের সঙ্গে কথা হলো, nobody is trying to have a war. Nobody, every sensible person understands, even the American public opinion. আমি কথা বলছিলাম, one of the members who was Security Council member ছিল, সে আমার সঙ্গে UN ছিল কসোভোতে, he said that by no means we of American public so much as you're seeing in the media. We are not concerned with Ukraine at the moment. We are concerned with ourselves. We are concerned with the rest of, we want to see stability. তো অনেক কিছু হচ্ছে, এই যে বাইডেনের এখন ইয়েটা, the situation on politics, Trump can come back again, etc., etc. The rise of China and the containment of China and the security pact between China and Russia. And then also on the monetary side, আপনি যখন ডলার ইয়ে করেন, এখন they're moving into the monetary transaction between Russia and China. So China is very much a factor. Russia is not the same Russia which was after the dissolution of Soviet Union. Russia has become stronger. So it's time for a wisdom. যেটা আপনি দেখেন, even the Finnish president, যার সঙ্গে President Biden নিয়ে কথা বলছে, he said one word, wisdom. Member of NATO, Finland was also in the NATO peacekeeping in Balkans, was in the peacekeeping in Iraq, was also in Afghanistan. But at the same time, it's supposed to be more or less a neutral country in Europe. So diplomacy still has a room if you can have that kind of diplomacy, like Hungarian president, like others who are doing. So আমার কথা হচ্ছে যে Bangladesh will have to think, we have to balance with China and India. We can't choose one or the other. You see, we don't need to choose. India is doing its foreign policy, its own interest, and we want to see China and India sit down and talk. Because military conflict, even a child can understand, nobody is going to win. And India, we also there's a huge poverty in India, huge poverty, like in every country, Southeast Asia, 1.7 billion people under poverty in South Asia. This is our biggest challenge. It's a time bomb. এটা আমরা যদি ভুলে গিয়ে আমরা এখন আপনার রকেট দিয়ে, you cannot, military weapon, military supply, not what is needed. What is needed is connectivity, trade, economic cooperation, culturally, people to people exchange, and more use of soft power. You see, if we really want to get rid of poverty and give people আপনি যদি দেখেন the condition of the poor people, vaccine monopoly, vaccine hoarding. We don't have, Bangladesh and বলছি, and 30% of those poor people have been vaccinated. See, lot of unvaccinated. So why don't you enter into, ask Hungarian president কি করলো, সেখানে গিয়ে he had a joint venture production of Sputniks with the Russian president. He extracted the maximum concession, I would say. Very intelligent, very clever fellow. He made the best business for his country. He didn't give very much. কিন্তু একটা কথা বললো, sanction was wrong,
sanction has punished Hungary more than Russian people. They have got out of sanction. आप ईरान के देखिए sanction दिए, you can't really. You have to sit down and talk, and that's why still Oslo the model ta. I heard the Oslo Norwegian Prime Minister saying that there's no shortcut to sitting down and talking and dialogue, and that's why Oslo Accord with Palestinians and Israel played a role. আমাদের rethink করতে হবে about our diplomacy with Middle East, with Israel, with other countries. We really have to rethink now. You see, whether we can diplomatically play a greater role. আমাদের প্রেশারটা কমে যাবে বাংলাদেশের। জি স্যার, Time এখন for যে rethinking. ভেরি কারেন্ট সার্কামস্টেন্সিয়াল যে সিচুয়েশন দেখতে পাচ্ছি, হোয়াট উড বি দ্য ইভেনচুয়াল, আমি যদি বলি আফটার ম্যাথ, ধরেন কিছুই হলো না, মানে কি ধরনের সিদ্ধান্তে উপনীত হবে শেষ পর্যন্ত ওই এলাকাটা ঘিরে যে যুদ্ধাবস্থা চলছে? আমরা একদম শেষ আপনার 1 মিনিটে বলি, তার মানে কি আপনার একটা ঐক্যমত পৌঁছবে নাকি যুদ্ধেই যাবে? আপনি শান্তির আমার বারোটা মনে বলছেন, হয় শান্তিটাকে আদৌ, কারণ আপনি হাঙ্গেরির প্রেসিডেন্টের কথা বলছেন, তিনি কি কতটুকু অথরিটি রাখে যুক্তরাষ্ট্রকে বোঝাবার, বা যুক্তরাষ্ট্র কতটুকু তার কথাই বা শুনবে, অথবা ন্যাটো বা জি আপনি যখন দেখেন যে ফোন কল, এই যে ফিনিশ প্রেসিডেন্ট যে নেন্টাসো 2 বার বাইডেনকে কল করেছে, 2 বার, that is request he called back Biden recently. Why? Because America is also investing. They understand very well that war করে তারা কোনো কিছু গেইন করতে পারবে না। Russians definitely understands this, because all the more এই কোভিড চ্যালেঞ্জে আপনি যে কত লোক যে মারা যাচ্ছে এখন আপনি দেখেন না। You turn around Europe, you had Omicron, Delta together, and then a new variant is coming already. So we have to answer to people's call. Today, Biden came to power because Trump failed to tackle COVID. So if today Biden fails, then you have changes also all over Europe. You know, they're trying to open up. There's going to be a reaction against this vaccine, reaction against lockdown. So whether you're going to take care of your domestic front or you're going to fight a futile war, a war which there will be no winners, all losers. It's time for diplomacy to be given a chance. And I think it will happen. তাহলে ডিপ্লোমেসি দিয়েই শান্তির দিকেই যাওয়ার সম্ভাবনা আপনি মনে করছেন? It is patient diplomacy. It will take time. There's no quick fix. Status quo might continue. No war, no peace situation. It happened in the history. It happened in the Middle East. No war, no peace until Sadat went and took the journey to Israel. এবং পুতিন সাহেবের কথা, Somebody has to stand. অভিযোগের সুরে কথা বলাটাও আমার কাছে মনে হয় ব্যাকফুটে যাওয়ার একটা সম্ভাবনা। সেও একটু সফট ভয়েসে চলে গেছে। Definitely. He's no fool. He knows the consequences. জি He knows the consequences. And Americans are no fool. এখানে policy makers তো আমাদের মতো united to কেউ নেয় না। There's no Hitler there. He's not Hitler nor a Mastrino. So will just press a button. I don't think. Even China has become very mature. All the leadership now, they will think twice. I don't think there is going to be a war just like this. Hype has been raised. And I think এটাই বলছিল যে আপনার কিভাবে যে প্রেসিডেন্ট বলছিল calm down. Zelensky was calm down. One is talking, one is massing troops, and the other is talking about war. জি, কিয়েভের অবস্থানটা আসলে কার পক্ষে তারা বর্তমানে আছে, মানে কার কথা শুনবে আপনার কাছে মনে হয়? পুতিনের কথা নাকি ন্যাটো বা যুক্তরাষ্ট্রের দিকে? তাদের বর্তমান অবস্থাটা কোন দিকে আপনার কাছে মনে হয়? মানে তারা কার কথায় চলছে এই মুহূর্তে? Obviously ওরা তো মানে ওয়েস্টার্ন এলিট এখন পাওয়ারে আছে, হ্যাঁ, কিয়েভে ওয়েস্টার্ন ডমিনেটেড এলিট যেটা। কিন্তু হলে কি হবে, আপনি যদি পিপল রিয়াকশন দেখেন, যতটুকু আমি দেখেছি, টিআরটি বলে একটা চ্যানেল আছে which is comes from there and other channels, various channels, ওখানে পাবলিক ওপিনিয়ন বলছে we have lived through this, there will be no war. Public opinion, what for? কিন্তু আমরা দেখলাম আবার নারীরাও বন্দুক টন্দুক ঠিক করছে, রাশিয়াকে ছাড় দেওয়া হবে না, ব্যাপকভাবে তারা একদম পুরোপুরি বিবিসির নিউজে আমি দেখলাম তারা প্রস্তুতি নিয়ে রেখেছে রণাঙ্গনে যুদ্ধ করবার মতো। সেখানে মুসলিম নারীকেও দেখলাম হিজাব বিজাব লাগিয়ে তারা ট্রেনিংয়ের মধ্যে জয়েন করেছে। তার মানে কি পিপলস অফ ইউক্রেনস তারাও কি খুব মানসিকভাবে এবং ইয়েভাবে কি প্রস্তুতি নিয়ে রেখেছে, নাকি এই সব কিছুই হাঁক ঢাক, কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না? একটা তো ইউক্রেন নিজে বলছে যে যদি if it comes to we will fight our own war.
but we don't want you guys to come in and butt into this in our country. তো খুব ক্লিয়ারলি বলছি, ইউক্রেন ইজ নট দ্য সেম ইউক্রেন। এখন আমরা ফাইট করতে পারবো, আমরা অনেক রাশিয়ান ক্যাজুয়ালিটি করে দেবো। কিন্তু ইউক্রেনের অর্থনৈতিক অবস্থা যে খুব বেশি ভালো তাও তো বলা যায় না, তারাও কতটুকু এটাকে সাস্টেইন করতে পারবে এরকম রাশিয়ার মতো একটা দেশের সাথে যুদ্ধ করে, সেটাও তো একটা বড় চ্যালেঞ্জ। There will be it will inflict heavy damage and high cost to Russia itself, to Ukraine, to Europe. সেজন্য ম্যাক্রন চাচ্ছে একটা ওয়ে আউট অফ দিস। তো ইউকে is on the serious side, and to US. ম্যাক্রন একটা বড় ধরনের রোল প্লে করার সম্ভাবনা রয়েছে, কারণ ম্যাক্রো খুব সহসাই রাশিয়াতে যাচ্ছে ভিজিট করতে, সেখানে সে একটা মিডল পর্যায়ে আছে এবং তার উপরে তার সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে রাশিয়ার। আশা করি হয়তো উভয় পক্ষ থেকে ভালো কিছু আসতে পারে। ডক্টর, আমি personally have every confidence there will be diffusion, de-escalation হবে. There won't be an all-out war because I think the world has not gone mad. I think ইউক্রেনের সামনে দুইটা চয়েসের মধ্যে কোনটাতে যাচ্ছে সেটা কিন্তু এখনো রয়ে গেছে স্যার। তাকে তো যেতেই হবে, ন্যাটোতে যাবে অথবা যাবে না, এই জায়গা থেকে তার অবস্থান কি হতে যাচ্ছে সেটারও একটা চ্যালেঞ্জের মধ্যে রয়ে গেছে। ন্যাটো তো না গিয়েও তো সে অনেক অটোনোমাস রোল প্লে করতে পারে। if he just keeps, কিন্তু না গেলে যুক্তরাষ্ট্র তাকে ছাড় দিবে কিনা? কে ছাড় দেবে? মানে যুক্তরাষ্ট্র তো চাপের মধ্যে রেখেছে তোমাকে ন্যাটোতে যুক্ত হতেই হবে, এই কারণেই তো এত সবকিছু। সেক্ষেত্রে কি আপনি মনে করেন যুক্তরাষ্ট্র তার সিদ্ধান্ত থেকে সরে আসবে? হ্যাঁ, সরে আসবে, কারণ the consensus in NATO is open door policy. আমরা এটা বলবো না তোমরা ন্যাটো, আমরা বলবো না তুমি আসো, আমরা বলবো না তুমি এসো না। পুতিন চাচ্ছে যে এটা বলতে যে না, ক্লোজ দ্য ডোর, গিভ এ গ্যারান্টি যে ইউক্রেন উইল নট জয়েন, কিন্তু ওরা বলছে না, ওটা আমরা দিতে পারি না, এটা আমরা ওপেন ডোর পলিসি রাখবো, কোট আনকোট ওপেন ডোর পলিসি। and this open door policy will continue, কারণ ওরা চাবে না যে ইউক্রেন জয়েন করে রাশিয়ানকে খামাকা পুটিন খেপানো, বিকজ ইটস ইজ ব্যাকইয়ার্ড, যেটা প্রফেসর কামিলা বলছিল। সেম থিং ইন কিউবা মিসাইল ক্রাইসিসের সময়। কিন্তু যুক্তরাষ্ট্র তো স্যার দৃশ্যত তারা তো সামনে এগুচ্ছে, মানে তারা অলরেডি গতকালকে তারা অলরেডি ডিপ্লয় করেছে তাদের সৈন্যবাহিনী, যেটা ক্যালিফোর্নিয়া থেকে অলরেডি। হ্যাঁ, টোকেন কত 3000 এটা বলতে পারি যে আমরা যে স্টার্ট করেছে তাদের নিয়ে, এটা আদৌ কি এটা বড় ধরনের সংখ্যায় পরিণত হয় কিনা সেটাই। আর American have been fighting mercenary wars. ওদের তো সোলজাররা যায় না, they don't want to put the public opinion will not, at the end of the day you'll see, put the boots on that. They had enough lessons learned last few years, and so the boots will not be easily put. There's no, আজকে আমি কথা বলছিলাম, he was under secretary general ছিল UN এর, বলছিল there is no appetite to put the boots on. এটা ওই ইকুইপমেন্ট এটা ওইটা দিয়ে, এটা হচ্ছে যে as much concession you can get by hyping the situation. আমি আসতেছি, আমি মেরে ফেলবো, ওই যে আমরা গ্রামে বলি না। তার মানে তাদের উদ্দেশ্য হলো ইনস্টিগেটিং টু জয়েন দ্য ন্যাটো। ইউক্রেনকে এভাবে একটা দিচ্ছে কিনা বা একটা প্রভাব রাখছে কিনা এখনো পর্যন্ত, সেখানে আমাদের এখনো মানে সন্দেহটা রয়ে গেছে। জি না, please read the American written reply to the Russian written reply যেটা আমেরিকানরা দিয়েছে, ওটা I can send it to you tomorrow if you want it. ওটার মধ্যে এটা অ্যাড্রেস করা আছে। আমেরিকানরা বলছে যে রাশিয়ানকে আমরা তোমাদের কনসার্ন গুলো অ্যাড্রেস করবো, কিন্তু ইন্টারপ্রিটেশন অফ দ্যাট সিকিউরিটি ইজ ইনডিভিজিবল, এবং নাম্বার 2 হচ্ছে তাদের যে এই ন্যাটো, এটা আমরা একটা ডায়ালগে যাব। So see, the door of dialogue is still open. নাহলে আমেরিকান এত পুতিনও বলেছেন ওপেন। জি পুতিনও আলোচনায় বসতে রাজি আছে, both side getting softened. জি, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। জনাব ডক্টর সিনহা আহমেদ সাঈদ, আপনার কথা শুনে শেষ করবো আজকের অনুষ্ঠান। ইন্টারেস্টিং টপিক চলছে, একটু লম্বা হয়ে গেছে। সিনহা আহমেদ সাঈদ, আপনি বলবেন দয়া করে। দেখেন, অতিমাত্রায় তাত্ত্বিক বিশ্লেষণ চলবে না। ওখানে কি হবে এখানে কি হবে ওই তাই হবে। আমেরিকা যদি মনে করে আমি ছলে বলে কৌশলে তাকে ন্যাটোতে আনবো, পুতিন যদি মনে করে আমি যেতে দেবো না, এটা কিন্তু বিভাগ। আবার ইউরোপিয়ান ইউনিয়নের পর ন্যাটো বক্তব্য হচ্ছে স্বেচ্ছাচার খুশি সে আসবে, এগুলো সবই রেটরিক্স। স্বেচ্ছা যদি আসে তাহলে এত দুর্বার হচ্ছে কেন? আপনি একটা স্বাধীন দেশকে যেভাবে চাপতেছেন দুজনে, তার উপায়টা কি? উপায়টা হবে শেষ পর্যন্ত এবং সিদ্ধান্ত সে নিবে যেই সিদ্ধান্তটা তার নয়, সেই সিদ্ধান্ত হচ্ছে পরিস্থিতি সিদ্ধান্ত। পরিস্থিতি টালমাটাল হলে তাকে অ্যাক্সেস দিতে হবে, কিন্তু এটা কিন্তু তার নিজস্ব সিদ্ধান্ত না। তাতে ইউক্রেনের ভবিষ্যৎ কি হবে কি না হবে
দ্যাট ইজ এ ম্যাটেরিয়াল। আপনি পরিস্থিতির শিকার হচ্ছেন কিন্তু। তো এই জন্যই বললাম যে আমেরিকা খেলছে তার নিজস্ব পলিসি নিয়ে। ওই যে রাশেদ ভাই যে কথাটা বললেন যে আমেরিকান ফরেন পলিসি, ডিফেন্স পলিসি কোন দিকে যাচ্ছে, ওই শিল্পপতিদের, ওই ওয়ারমঙ্গারদের পক্ষে যাচ্ছে। অস্ত্র বিক্রি করতে হবে, যুদ্ধ লাগাতে হবে। এখানে ডেমোক্রেটিক পলিসি নেই তো। আমেরিকা প্রেসিডেন্ট ডাজ নট রুল আমেরিকা, বুঝতে হবে কিন্তু আপনাকে, হি ডাজ নট রুল দ্য আমেরিকা। আমেরিকা শাসন করে কিন্তু বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন লবি, এবং তারা কারা? ওই প্যান্টাগনের লবি, আর্মস লবি, ব্যবসায়িক লবি, সিন্ডিকেট লবি, ইহুদি লবি, বিভিন্ন গোষ্ঠী যখন যে সামনে আসে তারা প্রাধান্য বিস্তার করে। এতে করে কিন্তু আপনি যদি আমেরিকান পলিসি, ফরেন পলিসি বলেন, ঠিক না। আপনি বলেন বাইডেন ফরেন পলিসি, ট্রাম্প ফরেন পলিসি, নিক্সন ফরেন পলিসি, রিগেন ফরেন পলিসি, সবগুলি মিলে একটা জেনারেলাইজেশন করে বলবেন দিস ইজ এ আমেরিকান ফরেন পলিসি। কিন্তু আমরা দেখছি যে আমেরিকা গণতন্ত্রের নাম দিয়ে, মানবাধিকার নাম দিয়া, মানুষের স্বাধীনতার নাম দিয়া এমন কিছু করে যাতে আপনি সোজা ভাষা বলতে পারেন ইট ইজ অ্যান ইন্টারভেনশন, ইনস্টিগেশন। তা আপনি এটা কেন করছেন? এই জন্যই করছেন যে বিশ্ব বলয় আপনার মোরাল হতে হবে, আপনার রাজনীতি রক্ষা করতে হবে। এবং এটাও বলতেছেন আমি কমিউনিজমের বিরুদ্ধে। আপনি তো ছিলেন একসময়, আপনি ভেঙেছেন রাশিয়াকে, এখন কি চায়না দাঁড়ায়নি? রাশিয়া কাকে যাচ্ছে না? উত্তর কোরিয়ার কিছু হয়েছে? এগুলো বুঝতে হবে কিন্তু আপনাকে। কতগুলো জিনিস আমরা একেবারে ওভার জেনারেশন করে দেবো না, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে না। ওখানে যদি কিছু ঘটে, স্বভাবত কারণে আমরা দক্ষিণ দেশের যারা বসবাস করতেছি তার শিকার হব। কারণ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক। কারণ আমাদের মূল ব্যবসাটা কোথায়? গার্মেন্টস এর ইউরোপে, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকার সাথে আছে। যুদ্ধ মানি ধ্বংস। যুদ্ধ টলস্টয় বলেছেন ওয়ার এন্ড পিচ, খেয়াল করবেন কিন্তু। যুদ্ধ মানি ধ্বংস। ধ্বংস যখন নিয়তি, আমি সেখানে শান্তি খুঁজবো কেন? শান্তি দরকার নেই তো। যুদ্ধ ধ্বংস হবেই। আমি 100 বই লিখতে পারি, যুদ্ধ হলে কি হবে? এই জন্য টকশোতে আমরা যারা বলি যে এটা হলে এটা হবে, ইতিহাস এটা। ইতিহাস দেখা শাসক চলে না, কিন্তু শাসক চলে তার বর্তমান অবস্থান, তার টার্গেট, ওটা পর্যন্ত যেতে পারে। এখানে নির্মম হবে, পুতিনও হবে, ট্রাম্পও হবে, বাইডেনও হবে, শি জিনপিংও হবে, হবে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে সমুদ্র, আমাদের মহাসমুদ্রগুলো রয়েছে, যেটা বলি আমরা সি সি বেল্ট, এখানে সি ওয়ার কি হবে? দেখেন হিসাব কিন্তু একটাই, আমার তেল লাইন ক্লিয়ার করো, ব্যবসা লাইন ক্লিয়ার করো, আমার আকাশপথ ক্লিয়ার করো। কেন? আমার ব্যবসা। যুদ্ধ কি জন্য হচ্ছে? যুদ্ধ তো স্বার্থের জন্য। যুদ্ধ এই জন্য হয় না আমি আপনাকে বাঁচাতে এসেছি। যুদ্ধের মূল কথাই হলো আমার স্বার্থ আমার ভূখণ্ডে আছে। আর যখন এই স্বার্থটা ব্যাপক লাভ করে আমেরিকা, আমেরিকা তো বিশ্বমূলক, রাশিয়া তো ধরেন অলমোস্ট রিজিনাল পাওয়ার, তো সেও তো সেই ভ্যানশক্তি একটা, চায়না তো তাই। এখন সেই পৃথিবী এখন আছে, যেই পৃথিবী চিন্তা করছিল সে রিগেন। এই পৃথিবী সেই পৃথিবী না, এই পৃথিবী তো বহুদা বিভক্ত, বহুদা বলয়। এখানে চীন দাঁড়ায় গেছে অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তি আগে যাচ্ছে। সে সাউথ চায়না দেশে আপনার কৃত্রিম বানা ফেলেছে সে। কাজে বুঝতে হবে চায়নার কাছে কি আছে আমরা জানি না। চায়নার সুবিধা কি জানেন? সে তো লোন নেয় না, লোন দেয়। আমেরিকা কিন্তু কিছু করতে কনসিডার করতে হয়, নিজস্ব ফান্ড নাই, এত বড় দেশ, তারপরে চায়নাতে লোন এসে। শেয়ার মার্কেট কার কাছে? তার বন্ড মার্কেট কার কাছে? আপনি আরো গভীরে যান তো দেখবেন আমেরিকা দারিদ্র নেই। শারশাদ ভাই যেটা বললেন, ওখানে দারিদ্র আছে, বাজার ঘাটতি নেই, আছে। এরপরও কিন্তু আমেরিকা চিন্তা করে সুপ্রিমেসি অফ আমেরিকা ফার্স্ট, এই যে চিন্তাটা তার। এবং একটা বড় ছিল তো এই যে মার্শাল প্ল্যান দিয়ে যুক্ত যা করেছিল সেই ওয়েস্ট ইউরোপে, সেই চেতনা এখানে আছে। জার্মানির সাথে বিরোধ নাই, বিরোধ আছে কিন্তু ফ্রান্সের সাথে বিরোধ নাই, মাঝে মাঝে শুনি তো আমরা এটা না। এগুলি বুঝে চলতে হবে কিন্তু আমাদের। সেই জন্য বললাম নেটোর ভিতরে কিন্তু আমেরিকার সব পক্ষে সেই একক সেই ঐক্যটা এখন নাই। ফাটল আছে, সেই ফাটল দিয়ে কিন্তু চায়না ঢুকতেছে, রাশিয়া ঢুকতেছে। এটাকে মনে রাখতে হবে কিন্তু, সে যত যাই হোক না কেন। এবং সেই জন্য বললাম ওইখানে যুদ্ধ লাগলে যা হওয়ার তাই হবে, দূরে থাকে নিকটে থাকে, এবং এই জন্য প্রস্তুত থাকেন। তবে আশার আলো হচ্ছে এই সমস্ত পলিমিক্স, রেটরিক্স চলবে। চলবে কেন? স্বার্থের বলয়ে চলবে এগুলো। একটা সময় দেখবেন যে কোনো হালকা শর্ত এনে সামনে এনে সেগুলি ইন্টারপ্রিটেশন এরভাবে দিবে, মানে বিশ্ব শান্তির জন্য তার আবার ঐক্যমত হয়ে গেল। অতি স্বাভাবিক। এবং এখনো বলছি ইউক্রেনে যে খেলাটা শুরু হচ্ছে, এই খেলা লম্ফজম্প যেখানে যাক, একটা সময় দেখবেন নানা যুক্তি, নানা তত্ত্ব দিয়া ওই বুদ্ধিজীবীরা কি বলবে, স্কলাররা কি বলবে, এই কারণে সরে আসছে, এই কারণে সরে আসছে। টাকা রেডি আছে তো, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ দাঁড়ায় আছে, তারা কথা বলবে কিভাবে? এই জন্য বললাম আমাদের প্রধান সমস্যা হচ্ছে যখন কোনো রাষ্ট্র তার নিজস্ব বলের বাইরে প্রাধান্য বিস্তার করতে চায়, কি জন্য? তার ব্যবসার জন্য, তার সামরিক শক্তির জন্য, তার জাতিগত জাত্যাভিমানের জন্য, বিভিন্ন কারণ হতে পারে, তার ধর্মীয় বল বৃদ্ধি করার জন্য, তখনই কিন্তু সমস্যা হয়। এখন যে আমেরিকা হচ্ছে, আমি মোটেই বিচলিত নই। আমি জানি ট্রাম্প মানবতার পক্ষে কথা বাইডেন কথা বলতেছে, অথচ
মানবতার বিপক্ষে 100টা কাজ সে করতেছে। এই যে দ্বিচারিতার মনোভাব, আমি পুতিন তো বলে দিলাম, পুতিন তো এমনি স্বৈর শাসক, পুতিনের প্রশ্ন করবো না, পুতিন যেহেতু ডিক্লেয়ার স্বৈর শাসক, এক শাসক, চায়না তাই, ট্রাম্প তো তা না, পুতিন বাইডেন তো তা না। যেহেতু বাইডেন তার অবস্থান থেকে দিন দিন সরে যাচ্ছে, জনপ্রিয়তা কমে যাচ্ছে। এই যে কমে যাচ্ছে কেন? আমেরিকান পিপুল কিন্তু আর যাইছে যুদ্ধ চায় না। তারা কিন্তু ন্যায় সত্যের পক্ষে কথা বলে, কিন্তু তাদের সেই ভয়েস গুলো যত উচ্চারিত হোক, ওই শাসন যারা করে, শাসক যারা থাকে, তারা যদি গুরুত্ব না দেয়, হবে না। আর তারপরে তারপরে লাভ আমেরিকা যুদ্ধ চায় না এই পর্যন্ত কোনো প্রেসিডেন্ট আছে কিনা যার আমলে যুদ্ধ হয়নি আমি জানি না আমেরিকার ইতিহাসে আমেরিকার জনগণ কোনো না চায় না। কোনোভাবে। হ্যাঁ, আপনি ভুল করেন না কিন্তু, আমি বলছি আমেরিকার শাসকরা। হ্যাঁ, শাসক আমেরিকার জনগণদের চাওয়া না চাওয়ার আমেরিকার কোনো নীতি পরিবর্তিত হয়েছে কিনা সেটাও আমি জানি না, এবং এখনো সম্ভাবনা আছে কিনা সেটাও জানি না। কারণ হলো সবচেয়ে আলোচিত বারাক ওবামা, তার আমলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সারা বিশ্বের বিভিন্ন দেশে, সেটাও আমরা দেখেছি সাম্প্রতিককালের। কিন্তু আপনি বলছেন যে এটা হওয়া না হওয়া নিয়ে আপনার এখনো সন্দেহ আছে। আমরাও কোনোভাবেই চাই না ও যুদ্ধ অনুষ্ঠিত হোক, কিন্তু বাস্তবতা হলো লক্ষাধিক সৈন্য ইউক্রেনের বর্ডারে পাঠিয়েছে পুতিন, আবার 3000 সৈন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এটাই হলো মানে আর উই অ্যাপ্রোচিং অর হিডিং টু দ্য ওয়ার, এই সম্ভাব্য বিষয় নিয়ে আমাদের আসল আলোচনা। এখানে আমরা কোনোভাবে কেউই চাই না যুদ্ধ হোক। জি, কনক্লুশন, যুদ্ধ হবে না, দিস ইজ কনক্লুশন, নো সন্দেহ। অবশ্যই এটা আমাদের সরাসরি কোনো ব্যাপারও না, বাট ইনডাইরেক্টলি আমরা অবশ্যই এফেক্টেড হব যদি সেখানে যুদ্ধ সংঘটিত হয়। কেউই আমরা চাই না এই দুনিয়াতে কোনো ধরনের যুদ্ধ হোক, সেটাই যেন হয় এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং এই বিষয় নিয়ে আমরা আরও আলোচনার অনুষ্ঠান আয়োজন করব যদি সেখানকার অবস্থার কোনো ধরনের পরিবর্তন ঘটে। ভালো থাকবেন রাশেদ আহমেদ চৌধুরী স্যার, এবং Thank you. নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার, এবং সিনহা আহমেদ Very স্যার। well conducted. Very well conducted. Thank you. থ্যাংক ইউ সো মাচ। আসসালামু ভালো আলাইকুম। conducted.